তো এখানে দেখে মনে হচ্ছে যেন সমতল ভূমি, কিন্তু আসলে আমি মোটামুটি 7টা পাহাড়ের উপরে আছি। আর এখানে আরো একটা টিকিট কাটতে হবে, আর একটা টিকিট কাটার পরে তারপর হচ্ছে মন্দির। কিন্তু আমি সবাইকে কখনো বলবো না এখানে যাদের হার্ট দুর্বল তারা আসতে, কারণ মাঝখান দিয়ে আমার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। মোটামুটি মোটামুটি এত উপরে যে আপনার এখানে অক্সিজেনও কম মনে হচ্ছে আমার কাছে। তো কিছুক্ষণ পর আমি যাব ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ধনী মন্দির, যেটা অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরে অবস্থিত। আর আমি এখন যেখানে আছি এখান থেকে ওই মন্দিরটা প্রায় আধা ঘন্টার রাস্তা। যদি আমি এই মন্দির নিয়ে কিছু বলি, এটা হচ্ছে এই ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ধনী মন্দির। এই মন্দির পুরোটাই স্বর্ণ দিয়ে তৈরি। এই মন্দিরটা মূলত ভেঙ্কটেশ্বর স্বামী বা তিরুপতি বালাজি মন্দির, যিনি ভগবান বিষ্ণু অবতার। এবং এই মন্দিরটি প্রায় 60টি পাহাড়ের উপরে অবস্থিত, 60টি পাহাড়ের উপরে অবস্থিত। এবং রাজা কৃষ্ণদেব রায় আজ থেকে 600 থেকে 700 বছর আগে এই মন্দিরে প্রচুর পরিমাণ স্বর্ণ এবং প্রচুর পরিমাণ যে গোল্ডের জিনিসপত্র এখানে রেখেছিল এই মন্দিরটিতে, তিরুপতি বালাজি মন্দিরটিতে। এবং এখানকার বিশ্বাস অনুযায়ী যে এই মন্দিরে যদি কেউ নিজের চুল কেটে দান করে, মনের যে ইচ্ছা বা যে চাহিদা ওইগুলো পূরণ হয়। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ এই মন্দিরে আসে এবং নিজেদের চুল কেটে এখানে তাদের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করে ভেঙ্কটেশ্বর স্বামী, যিনি ভগবান বিষ্ণু অবতার, ওনার কাছে প্রার্থনা করে। তো আমরা কিছুক্ষণ পরেই ওই মন্দিরে যাব। আর তারপরে হচ্ছে তো আমি চেষ্টা করবো যতটুকু পারি ওই মন্দিরটা দেখাতে। তো আমার সাথে থাকুন। তো আমি এখন যেখানে আছি এখান থেকেও মন্দিরটি দেখা যায়। এটা মূলত 7টা পাহাড়ের উপরে অবস্থিত এবং 3ভাবে মন্দিরের উপরে উঠা যায়। গাড়ি দিয়ে উঠে যায়, আর কেউ যদি চায় হেঁটে উঠতে পারে। মোটামুটি 3500 সিঁড়ি ওকে উঠতে হবে যদি কেউ মন্দিরটিতে উঠতে চায়। এবং বাংলাদেশের যে সীতাকুণ্ড রয়েছে ওইটা থেকে এটা অনেক বড়। যে আমি যদি এখান থেকে দেখাই, এটাই হচ্ছে সেই পাহাড়, যে পাহাড়ের উপরে তিরুপতি বালাজি মন্দিরটি অবস্থিত। মোটামুটি 3500 সিঁড়ি পার হতে হবে এখানে উঠতে গেলে। কিন্তু কেউ যদি গাড়ি দিয়ে যেতে চায় গাড়ি দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। আর হেঁটে যেতে হলে এখানে মোটামুটি 2 ঘন্টা সময় লাগছে যদি কেউ হেঁটে যেতে চায়। তো মন্দিরে ঢোকার আগে আমাদেরকে আগে সিকিউরিটি চেক করা হবে। আমাদের সামনেই সিকিউরিটি অফিসার আছে, তো এখানে আমাদের ঢোকার আগে আমাদের চেক করা হবে সিকিউরিটি। তারপরে আমরা মন্দিরের ভিতরে যে রাস্তা ঢুকতে পারবো। পাহাড়ের অনেক উপরে চলে আসলাম, আর এখানে অক্সিজেন একটু কম মনে হচ্ছে। আর এখান থেকে প্রায় পুরো শহরে দেখা যাচ্ছে। অনেক দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। আমি যতটা দেখাই দেখে মনে হচ্ছে যেন সমতল ভূমি, কিন্তু আসলে আমি মোটামুটি 7টা পাহাড়ের উপরে আছি। আর এখানে আরও একটা টিকিট কাটতে হবে, আর একটা টিকিট কাটার পরে তারপর হচ্ছে মন্দির। কিন্তু আমি সবাইকে কখনো বলবো না এখানে যাদের হার্ট দুর্বল তারা আসতে, কারণ মাঝখান দিয়ে আমার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। মোটামুটি এত উপরে যে আপনার এখানে অক্সিজেনও কম মনে হচ্ছে আমার কাছে। আসলে তাদের যারা আসতে পারেন তারা আসবেন, বাট আমার মনে হয় যাদের আসলে শ্বাসকষ্ট আছে তাদের না আসাই ভালো। কারণ মাঝখান দিয়ে আমারও একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল। এখন আমার অক্সিজেন কম মনে হচ্ছে এখানে, কিন্তু মোটামুটি দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আসলে আপনার 7টা পাহাড়ের উপরে।
কিছুক্ষণ পরে ওই পাশে মন্দির, আর ওটা টিকিট কাটতে হবে, তারপর আমরা ওই মন্দিরে উঠবো। তো বাসের পর আবার প্রাইভেট করে উঠলাম। এখান থেকে আরো 10 মিনিট যে মেইন মন্দির, এখানে মোটামুটি 7টা পাহাড়ের উপরে আমরা এখন আছি। এখান থেকে আরো 10 মিনিট পরে আমরা মন্দিরে, মেইন মন্দির, ওখানে প্রবেশ করব। তো ফাইনালি আমি মন্দিরের যে প্রবেশ পথ, তো ওখানে এসে বসলাম। এটা লম্বা পথ ছিল, আর এটা মূলত আমি এখনো যেখানে আছি অনেক উপরে মাটি থেকে। আমি আগে বলছিলাম যে 7টি পাহাড় উপরে আমি আছি, এবং এই প্রথমবার মনে হলো যে বাংলাদেশ হয়ে আমার অনেক লাভ হয়েছে এখানে। কারণ আমি দেখাই আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় লাইন এখানে, যারা মূলত ইন্ডিয়ান বিদেশি নাগরিক তার জন্য এই লাইন। কিন্তু আমরা যারা ফরেনার আছে বা আমরা যারা বিদেশি নাগরিক না, তাদের জন্য এটা হচ্ছে লাইন, ছোটো লাইন অনেক। তাই বললাম যে প্রথমবার মনে হচ্ছে যে বাংলাদেশে আমার অনেক লাভ হয়েছে আর কি, লাইনে দাঁড়াতে হয় নাই।